গোপালগঞ্জ থেকেই শুরু হবে, গোপালগঞ্জ থেকেই বাংলাদেশ আবার স্বাধীন হবে ইনশাল্লাহ। রানা শিকদার, তিনি গোপালগঞ্জের বাসিন্দা। গোপালগঞ্জে তাকে আমরা দেখেছিলাম, আন্দোলনের সময়ও দেখেছিলাম খুব সক্রিয় ভূমিকা পালন করতে। আমি প্রথমে একটু রানার কাছে যেতে চাই। রানা, গোপালগঞ্জে আপনার পরিবার পরিজন তো আছে, কেমন আছে সবাই, এবং আপনি কেমন করে গোপালগঞ্জ থেকে প্রাণ নিয়ে পালাতে পারলেন? আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে যে আমাদের গোপালগঞ্জের অবস্থা খুবই খারাপ অবস্থা। আপনি হয়তো অবগত আছেন যে এনসিপি এই রাজাকার, এরা আপনার গোপালগঞ্জ লং মার্চ করার উদ্দেশ্যে প্রস্তুতি ও বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে আমাদের গোপালগঞ্জের সাধারণ আপামর জনগণ এটা প্রতিবাদ ও প্রতিহত করার চেষ্টা করে। সেখানে আপনার সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ডিবি, বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থা, প্রশাসনের লোক অবস্থান নিয়ে আমাদের উপর নির্বিচারে গুলি ও আক্রমণ নির্যাতন চালায়। এর পরবর্তীতে তারা এনসিপি পালাতে বাধ্য হয়। তারা বাংকারের ভিতর পালিয়ে আমাদের গোপালগঞ্জ ত্যাগ করে। তারা পালানোর পরবর্তী থেকেই শুরু করে আমাদের গোপালগঞ্জের উপর চলতেছে এই সেই ৭১-এর ২৫শে মার্চের কালো রাত আর অপারেশন স্যাটেলাইট, যা নির্মমতা ছাড়িয়ে গেছে ৭১-এর কাছে। আপনি হয়তো অবগত আছেন, আমাদের গোপালগঞ্জে এখন পুরুষ শূন্য, কেউ বাসা বাড়িতে থাকতে পারে না কারণ এই বাসা বাড়িতে থাকার কোনো সুযোগ নাই। একবারে ১২ বছর থেকে শুরু করে বয়স্ক, বৃদ্ধ, যুবক সবাইকে যাকে পাচ্ছে তাকে নির্বিচারে ধরে নিয়ে যাচ্ছে। আপনি অবগত আছেন, আমাদের মুর্শিদপুর, কাশিয়ানী সদর, গোপালগঞ্জ, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া প্রায় অর্ধ ১,০০০+ লোককে গ্রেপ্তার করছে। এরকম মামলা শত শত হাজার হাজার মানুষের নামে অজ্ঞাত মামলা দিয়ে হয়রানিমূলক, মানে পুরোপুরি একটা শান্তিপ্রিয় শহর আজকে নিস্তব্ধ হয়ে গেছে, যেখানে পুরুষ শূন্য, বসবাসের কোনো যোগ্য নাই। আপনি আরো অবগত হবেন এই দখলদার ইউনূস প্রশাসন ও ইউনূস আমাদের কি পরিমাণ নির্যাতন করতেছে, যে সে নৌপথে নৌবাহিনী আনছে, কোস্টগার্ড আইনে চারপাশ থেকে ঘিরে রাখছে আমাদের। আমরা যে গোপালগঞ্জ থেকে বের হব বা আমরা একটু নিরাপদ স্থানে পৌঁছাবো, সেটারও সে কোনো সুযোগ রাখে নাই। এমনি দেশবাসী ও বিশ্ববাসী আর আমাদের যে মিডিয়া আছে, মিডিয়া এগুলো কিছু প্রচার করেন আমাদের যে কি পরিমাণ আক্রমণ নির্যাতন। রাত হলেই মনে হয় যে সেই ৭১ সালে হানাদার বাহিনী আসবে, আমাদের ধরে নিয়ে যাবে বা মেরে ফেলবে। আমরা খুবই আতঙ্ক ও খুবই ভয়ের ভিতরে আছি। এর ভিতর থেকে নিজের জানটা ভিক্ষা নিয়ে আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়া ছিল বিধায় আপনার সেফ মতন গোপালগঞ্জ থেকে বের হতে পারছি। আপনি জানেন যে ১৬ তারিখ আমি অবস্থান নিয়েছিলাম। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সাধারণ জনগণের প্রস্তুতির সাথে একসাথে আমরা প্রস্তুতি নিয়ে আমরা অবস্থান করি। পরবর্তী সেখান থেকে পুলিশের অভিযান, সেনাবাহিনীর অভিযানে আমি একটা উপজেলা এসে আত্মগোপনে থাকি। সেই জায়গায় যাইও আমাকে অভিযান করা হয়, ধরার জন্য চেষ্টা করা। পরবর্তীতে আজকে সন্ধ্যার কিছু কাছাকাছির সময় আমি আপনার এক কথায় বোরকা পরা ওরকম একটা পরিস্থিতি নিয়ে আমার জেলার থেকে বাইরে হতে হয়েছে। পরে একটা বাইকে করে এক অপরিচিত লোক, মানে দল ও দেশ ও জন্মভূমিকে ভালোবেসে আমাকে সেভ করে অন্য একটা জেলায় দিয়ে দিলে আমি আমার জায়গা মতো নিরাপদ স্থানে চলে আসি। এই হলো আমাদের পরিস্থিতি। তাছাড়া কারফিউ তো আছে, কারফিউ, বাসা থেকে বের হতে পারা যায় না। মাঝে একজন বয়স্ক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে, ১২ বছরের একটা শিশুকে ধরে নিয়ে গেছে, তার চাচা কাঁদতেছে, অভিযোগ করতেছে। আপনি এই যে যে আজাহারি, এই যে যে আহাজারি, এই যে যে করু, এই যে নির্মমতা, মানে এগুলো বলার মতন না। মানে একবারে হাটে বাজারে যারা যাচ্ছে তাদের ধরে নিয়ে যাচ্ছে, কোনো কথা নাই। কি কারণ না করেন, আমরা নয় রাজনীতি করি বা আমরা নয় করছি, কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ এদের ধরে নিয়ে যাচ্ছে বিনা কারণে, যাদের মানে এক বেলা তারা যদি কাজ না করে তাদের পরের বেলা খাবার জোটে না, এই সব মানুষকে নিয়ে যাচ্ছে। তারা যে কি নির্মম ভাবে আছে, মানে বলার মতন না। রানা, মানে অনেকে বলছেন যে আপনারা এনসিপির মঞ্চে আক্রমণ করেছেন, আপনারা আগে হামলা করেছেন, আপনারা কেন এরকম প্রতিরোধ গড়ে তুললেন, এমনটি অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে। আপু, বিষয়টা হচ্ছে কি, এটা আমরা করিনি, এটা হলো সাধারণ জনগণ তাদের নিজের জন্মভূমি ও বঙ্গবন্ধুর মাজার ও নিজের অস্তিত্বের রক্ষার কারণে প্রতিবাদ গড়ে তোলে, প্রতিহত করে। এনসিপির প্রশাসন আমাদের বারবার আঘাত করতেছিল। শান্তিপ্রিয় একটা অবস্থান আমরা করতেই পারি, আমার নিজ জেলা আমি অবস্থান করতে পারি না যে আমাদের মুহূর্তে, যে কোনো মুহূর্তে আমাদের উপর একটা আক্রমণ হতে পারে। এই জন্য আমরা প্রস্তুতি নিয়ে রাস্তায় থেকে গেলে সেই প্রস্তুতির উপর যদি বারবার পুলিশ গুলি চালায়, লাঠিচার্জ করে, আক্রমণ করে, তখন তো জনগণ বাধ্য হবে প্রতিহত করার জন্য। নিজের একটা রক্ষার বিষয় আছে না। আপনি যখন বারবার আমাকে আঘাত করবেন, বারবার আপনি আমাকে
প্রতিহত করার চেষ্টা করবেন, আমিও তো আমার জায়গাতে চেষ্টা করবো। এইভাবে উস্কানিমূলক বক্তব্য, এই হাসনাত তো বারবার উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল, লং মার্চ করবে, বঙ্গবন্ধুর মাজার বুলডোজার দিয়ে ভাঙবে। এইগুলো তো গোপালগঞ্জের সাধারণ জনগণ মেনে নিতে পারে নাই। কোন দল মত নির্বিশেষে এটা আপনার পুরো সম্পূর্ণ গোপালগঞ্জ জেলাবাসী একভাবে মাঠে নামছিল, এবং তারাই শক্ত হাতে প্রতিহত করছে বলেই এরা পলাইতে, মানে সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে মাথা নিচ করে পলাইতে গোপালগঞ্জ থেকে বাধ্য হয়েছে। এইটা আমাদের জনগণরাই করছে, আমাদের এলাকাবাসী করছে, গোপালগঞ্জবাসী করছে। এরা, আমরা আক্রমণ আগে করিনি, তারা আমাদের উপর বরঞ্চ আক্রমণ করছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এবং তাদের প্রশাসন। আপনি এখন খেয়াল করবেন তাদেরকে কেউ আহত হয়েছে, তাদেরকে কেউ নিহত হয়েছে, আমরা যদি আক্রমণ করি তাতে তারা আহত নিহত হইতো। কিন্তু বরং কি দেখা গেল, আমাদের কয়েক ভাইকে হারাইলাম। এটা যেমন রমজান ভাই, দীপ্ত ভাই, এরকম আরো 4-5 জন। এই কয়দিন আগে কালকে জানতে পারলাম যে আমাদের সেই ভ্যান চালক চাচা মারা গেছে ঢাকায়। মানে তার কি অপরাধ? সে তো কিছু করেনি, তাকে গুলি মারার হয়েছিল কেন? এই যে আপনি দেখবেন সেনাবাহিনী বুট দিয়ে পালাচ্ছিল, তারপরে এই সমন্বয়কের সাথে আইএস এর এজেন্ট জঙ্গি গোষ্ঠী ছিল, তাদের অস্ত্রধারী ছিল, তারা প্রকাশ্যে গুলি করছে। আমরা যদি তাদের উপর আক্রমণ করতাম, তারা তো আহত নিহত হয়েছে, তাদের তো কোনো আহত নিহত চিহ্ন নাই। বরং কি আমাদের 5-7 জন 8 জন লোক মারা গেল, শত শত লোক আহত, এখনো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, যে কোনো সময় তারাও মারা যেতে পারে। এই একটা পরিস্থিতি। এইগুলো তো দেশবাসী দেখতেছে, বিশ্ব তো দেখতেছে। এখন বলছে যে এনসিপি গিয়েছিল তো তারা সমাবেশ করবে, পদযাত্রা করবে, তাই না? তো সেখানে তাদেরকে প্রতিহত করার কি দরকারটি ছিল? পদযাত্রা করবে, ঠিক আছে, তারা সব জায়গায় পদযাত্রা দিল, তারা সার্জিস কেন লেখলো যে গোপালগঞ্জ লং মার্চ, আস্তান কেন এগুলো দিল, নাহিদ কেন উস্কানিমূলক বক্তব্য দিল? তারা তো পদযাত্রা কোনো জায়গায় তো লেয় নাই, লং মার্চ গোপালগঞ্জ, এই খুলনা, লং মার্চ বরিশাল, এরকম তো কোনো জায়গায় দেখছেন তারা পোস্ট করছে? কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে এটা ভিন্ন হলো কেন? তার মানে তাদের মনের ভিতর অন্য কিছু ছিল। তারা দেখা গেল পরিবেশ পরিস্থিতি পায় নাই, পরিবেশ পরিস্থিতি পাইলে তারা এরকম একটা চিন্তা ভাবনা ছিল আক্রমণের আমাদের উপর, বা বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া যাওয়ার একটা উদ্দেশ্য নিত। এখন তারা পরিবেশ পরিস্থিতিতে তারা দেখা গেল ওই যে মেসি কুত্তর মতন পালাই গেছে। এখন বলবে যে তারা, আমরা তো পদযাত্রা করতে, তা পদযাত্রা করতে গেলে বা লং মার্চ গোপালগঞ্জ বলার দরকার কি? আর দ্বিতীয় কথা হচ্ছে, তারা পদযাত্রা করতে গোপালগঞ্জ আসবে কেন? গোপালগঞ্জে তাদের কোনো সমর্থক আছে? তাদের কোনো শুভাকাঙ্ক্ষী আছে? তাদের কেউ আছে? তাদের গোপালগঞ্জ আসার কি দরকার? গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ঘাঁটি, গোপালগঞ্জ জেলা শেখ হাসিনার ঘাঁটি। এখানে তো দ্বিতীয় কোনো ম্যান নাই বা দ্বিতীয় কোনো দল নাই। এটা 71-এর পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ ব্যতীত কোনো দল নাই, আর আওয়ামী লীগ ব্যতীত কোনো কথা নাই। এই জায়গা তো তাদের পদযাত্রা করার কোনো কি বলেন, প্রশ্নই ওঠে ওখানে না। তো বিএনপিও আছে, জামাতও আছে, সংখ্যা বিএনপি কম জামা, কিন্তু আছে তো ভাই। তারা তো ওইভাবে ওদের মতন ওরকম উস্কানিমূলক কথাবার্তা, ওদের মতন ওরকম ইয়ে নেয় না, তারাও তো আমাদের সাথে অংশগ্রহণ করছে। আপনি বিএনপির অনেকে দেখবেন যে এই আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করছে, অনেকে ফেসবুকে পোস্ট করছে যে গোপালগঞ্জ জেলার অস্তিত্বে আমরা সবাই একসাথে লড়াই করবো। তার মানে কি? তাদের যদি এনসিপি থাকতো, তাদের যদি দল থাকতো, তারা বলতোই যে গোপালগঞ্জ তো দল মত নির্বিশেষে, গোপালগঞ্জের ক্ষেত্রে, জন্মভূমির ক্ষেত্রে বঙ্গবন্ধুর অস্তিত্বে সবাই এক, শেখ হাসিনার অস্তিত্বে সবাই এক। এদিকে কেউ আপোষ করে না। যে দল করুক, যে ধর্মের থাকুক, কোনো কথা নাই, সে তা করুক, কিন্তু আমরা আমাদের অস্তিত্বে সবাই এক হয়ে যাই। এটাই আবারও প্রমাণিত। জি। এখন সেখানে কি পরিস্থিতি? কত মানুষকে আটক করা হয়েছে? কতজন নিহত হয়েছে? এরকম সঠিক কোনো খবরাখবর কিন্তু আমরা পাচ্ছি না। হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া নাকি বন্ধ আছে। হ্যাঁ, হ্যাঁ, চিকিৎসা বন্ধ করে দিচ্ছে, এই ইউনূস প্রশাসন চিকিৎসা বন্ধ করে দিচ্ছে। সমন্বয়করা থানায় থানায় ফোন দিয়ে বলতেছে, আলটিমেটাম দিচ্ছে, এত দিনের মধ্যে এতজনকে ধরতে হবে। এই প্রশাসন এইভাবে হয়রানি করতেছে যে এত পরিমাণ আমাদের লোক ধরছে গোপালগঞ্জের থেকে, যে 1-2 দিনে আমাদের গোপালগঞ্জ জেল থানা পুরো ভর্তি হয়ে গেছে। এখন বাধ্য হচ্ছে পিরোজপুর বাগেরহাটে ট্রান্সফার করতে। আপনি দেখবেন আজকে জেল সুপার নাকি তার একটা প্রতিবেদনে দেখলাম যে কতজনকে তারা পিরোজপুর ও বাগেরহাটে পাঠাচ্ছে। মানে কি পরিমাণ গ্রেপ্তার তারা করছে, আর এর আগে থেকে তো গ্রেপ্তার করা আছেই। সেই আর 5ই আগস্টের পরবর্তী থেকেই তো আমাদের নিপীড়ন নির্যাতন করে আসতেছে। তা আর কতক্ষণ এগুলো সহ্য করা যায়? আর অনেক মানুষ নাকি নিখোঁজ। হ্যাঁ, হ্যাঁ, অনেক মানুষ নিখোঁজ, অনেকের সন্ধান পাওয়া যাচ্ছে না। আল্লাহই জানে তারা কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে, তারা জীবিত আছে না মৃত আছে, আর আল্লাহই আমরা জানে। এই ছবিটা কালকে আমি দেখেছিলাম যে থানার সামনে সব মানুষ জড়ো হ্যাঁ, হয়েছে তারা নিখোঁজদের খোঁজে। হ্যাঁ, হ্যাঁ, এটা আজকেও, এটা হলো আমাদের সম্ভবত এটা আজকে গোপালগঞ্জ সদরে, আজকে টুঙ্গিপাড়াও সেম অবস্থা, কোটালীপাড়াও সেম অবস্থা, আমাদের কাশিয়ানীতেও একই অবস্থা। সকলে যায় তাদের স্বজনদের খুঁজতেছে, তারা গ্রেপ্তার হয়েছে, তাদের তথ্য চাচ্ছে।
অনেকে তথ্য পাচ্ছে, অনেকে পারতেছে না, অনেকে কান্নাকাটি করতেছে, অনেকে মিডিয়ার সামনে বলতেছে, কিন্তু মিডিয়া এগুলো প্রকাশ করতেছে না। মিডিয়া তো এখন কি বলবো, এই মিডিয়া, বাংলাদেশের মিডিয়াতে এত জঘন্য আগে জানতাম না। আওয়ামী লীগের সময় তো সবকিছু প্রচার করতো, সত্য নাই মিথ্যা নাই সব প্রচার করতে হয়, মানে সঠিক যে তথ্যগুলো এগুলো প্রচার করতেছে না, সঠিক তথ্যগুলো দেশবাসীদের তুলে ধরতেছে না। এমনিতে আপনি কি এমন ধরেন আমি গতকাল আমার আমার গোপালগঞ্জে মানে গোপালগঞ্জ থেকে আমার এই অনুষ্ঠানে আরেকজন অতিথি ছিলেন আপনাদেরই ভাই। আমি তার চেহারাও দেখাইনি, নাম পরিচয়ও প্রকাশ করিনি। তো তিনি বলছিলেন যে আপা এটা না দেখালেই ভালো হয়। তো আমি তার নিরাপত্তার জন্য দেখাইনি, কিন্তু আপনি আজকে রাজি হলেন কেন? বিষয়টা হচ্ছে কি, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানে আমরা 5ই আগস্টের পর পালাইতে, আত্মগোপনে থাকতে থাকতে অনেক থাকছে, এখন আমাদের পিঠ দেয়াল ঠেকে গেছে। এখন ডু অর ডাই, হয় আমাদের করতে হবে নয় মরতে হবে, যুদ্ধ করতে হবে নয় মরে যেতে হবে। এখন এইভাবে কিভাবে করবো বলে? আমরা গোপালগঞ্জবাসী আমাদের কথা রাখছি, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এবং আমাদের জীবন দিয়ে সেটা প্রমাণ করছি। আর কত কি করবে? এখন তো বাকি 63 জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দায়িত্ব আমাদের পাশে দাঁড়ানো, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দখলদার ইউনূস সরকারের পতন ঘটানো। এই ইউনূস তো পতন ঘটবে, এই ইউনূস থাকতে পারবে না। যেহেতু আমাদের নেত্রী বেঁচে আছে, আল্লাহ তারে বাঁচায় রাখছে, এই ইউনূসের পতন আমরা ঘটাবো। আর এটা গোপালগঞ্জ থেকেই শুরু হবে, গোপালগঞ্জ থেকেই বাংলাদেশ আবার স্বাধীন হবে ইনশাল্লাহ। আর আমরা জি। এখন আর কোনো আত্মগোপনে নাই, ডাইরেক্ট ফেজে, ওপেনে, রাজপথে অ্যাকশনে যাব ইনশাল্লাহ। অনেক হয়েছে। আ- জি। রোববার দিন তো হরতাল ডাকা হয়েছে, হ্যাঁ, জি। ছাত্রলীগের পক্ষ থেকেই। হরতাল, ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, স্বেচ্ছাসেবক লীগ। জি, যৌথভাবে হরতালটি ডেকেছে। তো এটার জন্য আপনাদের প্রস্তুতি কি আছে? আপু প্রস্তুতি বলতেছি, এই হরতালের মূল উদ্দেশ্য হলো যে আমাদের গোপালগঞ্জে যে পরিমাণ গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার প্রতিবাদে প্রতিটি জেলায়, প্রতিটি ইউনিটে প্রতিবাদ মিছিল, হরতাল ঘোষণা করছে। এখন আমরা তো ঘর বাড়ি ছাড়া, আমাদের তো অবস্থান এই যে কারফিউ 144 দ্বারা জারি করছে, আমাদের তো আর নামার সুযোগ নাই। নামতে গেলে আবার আমাদের মেরে ফেলবে, গুলি করবে, ডাইরেক্ট শুট করে। এইভাবে তো বাইসে তো থাকতে হবে। এখন আমাদের নামার সুযোগ নাই, কিন্তু দেশবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি গোপালগঞ্জকে ভালোবাসেন, গোপালগঞ্জ যদি আপনাদের অস্তিত্ব জায়গা হয়, গোপালগঞ্জের ক্ষেত্রে যদি আপনারা আপোষহীন হন, তাহলে আজকে এই 20 তারিখে আপনাদের সুযোগ, গোপালগঞ্জকে যে আপনারা ভালোবাসেন, গোপালগঞ্জে আপনাদের অস্তিত্বের প্রশ্ন, আপনাদের আবেগ ভালোবাসা, সেটা প্রমাণ করা। 63 জেলা, 63 জেলা উপজেলা ইউনিয়ন ব্যাপী প্রায় সকাল বিকাল সন্ধ্যা হরতাল অবরোধ করে এই স্বৈরাচার ইউনূসের পতন ঘন্টা বাজানোর জন্য আমি সকলের কাছে অনুরোধ জানাই। আর আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। ইনশাল্লাহ আমরাও নামার অপেক্ষায় আছি। আমাদের পরিবেশ পরিস্থিতি একটু সহনশীল হলে আমরা আবার রাজপথে নামবো। কারণ রাজপথকে আমরা বেছে নিছি জন্মভূমি অথবা মৃত্যু। হয় জন্মভূমিতে আমরা বিজয় হব, না মৃত্যুবরণ করে আমরা শহীদ হব।